দলমা ট্যুরের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। এই পর্বে আমরা যেভাবে আমাদের ট্যুরটাকে কমপ্লিট করেছিলাম, অর্থাৎ পরপর যে জায়গায় গেছিলাম যেমন ভাবে গেছিলাম সেইভাবেই সাজানো হয়েছে। তো সেইভাবেই আমরা দেখানোর চেষ্টা করছি। দলমার তে গিয়েই আপনি প্রথমে যেটা দেখতে পারবেন, মেন গেটের আগেই বাঁ দিকে একটা হাতি বাঁধা থাকে। সেখানে হাতিটা মোটামুটি সারাদিনই বাঁধা থাকে, মাঝে আমরা একদিন দেখেছিলাম যে হাতিটা ছিল না, যাই হোক হয়তো ঘোরাতে ফোরাতে নিয়ে যায়। এরপরে আমরা যেটা গেছিলাম, গিয়ে পৌঁছে দলমার অফিসে রেজিস্ট্রেশন করতে হয়, অর্থাৎ আপনি যে ওখানে গেস্ট হিসেবে এসছেন সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়। তো সেটা কিন্তু মেন গেট থেকে ওই 300 মিটার অর্থাৎ নিউ যে কটেজ হয়েছে সেখানে গিয়েই করাতে হবে। আর যদি আপনার নিউ বুক অর্থাৎ নতুন কটেজ বুক করা থাকে তো সেখান থেকে আপনি তো ওখানেই পেয়ে যাচ্ছেন। আর যদি আপনি ওল্ড কটেজ বুক করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার ব্যাকে আসতে হবে। তো এই পর্বে আমরা দেখাবো যে কোনোভাবেই ওল্ড কটেজ কিন্তু বুক করবেন না, কোনোভাবেই না। আপনি না পেলে যাবেন না তবু ঠিক আছে, কেন যাবেন না সেটা আমরা পরবর্তীকালে জানাচ্ছি। এখন ভিডিও অনুযায়ী একটু বর্ণনা করার চেষ্টা করি। এখানে দেখতে পাবেন যে নিউ কটেজটা অত্যধিক সুন্দর এবং এখানে এক কথায় ছবির মতো, মানে ছবি যতটাই সুন্দর সত্যি বাস্তবে অতটাই সুন্দর এবং ওয়েল মেনটেন্ড, সুন্দর। এখানে আপনি নিউ কটেজ বুক করুন বা ওল্ড কটেজ বুক করুন বা আপনি বাম্বু হাট বুক করুন বা মাড কটেজ বুক করুন, সবই মোটামুটি ভাড়া একরকম, যে এসি হলে 2000 টাকা এবং নন এসি হলে 1000 টাকা। তো সেক্ষেত্রে নিউ কটেজে আপনার বাম্বু হাটটা আছে, ছবিতে দেখতেই পাচ্ছেন। আর ওল্ড কটেজটা সম্পূর্ণ কিন্তু মেন গেটের বাইরে। কেন ওল্ড কটেজ বুক করবেন না সেটা আমরা পরে জানাচ্ছি, আগে শুধু লোকেশনটা দিয়ে নিই। মাড কটেজটা মেন গেট থেকে ঢুকে আপনি প্রথমে বাঁদিকে একটা রাস্তা পাবেন যেখানে ডিয়ার পার্ক আছে, ডিয়ার পার্কের ঠিক অপোজিটে মাড কটেজটা আছে। তো সেক্ষেত্রে ভাড়া সবগুলোরই এক, লোকেশনটা আমি জাস্ট বললাম। নিউ কটেজটা ওয়েল মেনটেন, বারবার বলছি, এবং এখানে একটা সুন্দর একটা অ্যাটমসফিয়ার আছে যে এখানে আপনি হরিণ ঘুরে দেখতে পারবেন, হরিণ ঘুরছে এরকম দেখতে পাবেন। আর সামনে বড় একটা ডাইনিং হল আছে, যেটা আপনি যে কটেজেই থাকুন না কেন এখানে এসেই খেতে হবে। হ্যাঁ, মাড কটেজের ওখানে একটা ডাইনিং আছে, ওখানে একটা জায়গা ব্যবস্থা আছে, কিন্তু সেখানে কিন্তু সবসময় পর্যাপ্ত পরিমাণে জিনিস পাওয়া যায় না। তো এটাতে আপনি যেমন অর্ডার করবেন সবসময় পেয়ে যাবেন, আমরা পাইনি অন্তত। পুরোনো মানে মাড কটেজের ওখানে যে রেস্টুরেন্টটা আছে, দুটো আলাদা ইয়ে চালায়, আর দুটো আলাদা কোম্পানি বলবো না সংস্থা বলবো, যাই হোক এগুলো তো ওই ইয়েতে হয়, কি বলে, কন্ট্রাকচুয়াল হয়, তো সেই হিসাবে দুটো আলাদা কোম্পানি চালায়, তো সেই হিসাবে কিন্তু বুক করবেন। আচ্ছা, আপনি এখানে আর কিছু দেখতে পান আর না পান, যারা নতুন মানে নিউ কটেজটা বুক করবেন তাদের আমার মনে হয় সারাদিন নিউ কটেজেই কেটে যাবে, এতটাই সুন্দর মেনটেন করা যে আদার্স অন্য কোনো জায়গায় গেলেন বা না গেলেন খুব একটা খারাপ করবেন। খুব সুন্দর, সত্যিই খুব সুন্দর, আমার তো অন্তত ভালো লেগেছে। নিউ কটেজে বারবার বলছিলাম যে হরিণ ঘুরে বেড়ায়, তো আমরা এখানে কিন্তু হরিণ দেখেছিলাম এবং তার ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। যে এখন তো আমরা একটাই মানে দুপুরবেলা একটা দেখেছিলাম, কিন্তু রাত্রে যখন খেতে এসেছিলাম এখানে 3-4টে ছিল। তো
যিনি কেয়ারটেকার ছিলেন, প্রথমে তাকে জিজ্ঞেস করাতে তিনি বললেন যে এটা বাইরের হরিণ, অর্থাৎ বুনো হরিণ। কিন্তু পরে জানলাম না, এটা কটেজের ভিতরেই থাকে। ওটা ঘুরে আসার পর আমরা ডিয়ার পার্কের দিকে এলাম। ডিয়ার পার্কের প্রচুর হরিণ আছে। সেখানে আপনি চাইলে ইচ্ছা মতো খাবার দিতে পারেন, কিন্তু না দেওয়াই ভালো। বন্য পশুদের কোথা থেকে কিভাবে রিয়াকশন হয়ে যাবে তার ঠিক নেই। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সে যে পাশ থেকে ঘাস তুলে ছিঁড়ে নিয়ে সুন্দর করে খাওয়ানো যেতে পারে, যেটা আমরাও করেছিলাম। খুব একটা আলাদা অনুভূতি, এবং ওরা মানুষের সাথে এতটাই অভ্যস্ত যে আপনি যদি ঘাস হাতে করে নিয়ে আসেন, নিয়ে থাকেন, দাঁড়ান সামনে, ও যত দূরেই থাক না কেন, ওরা কিন্তু রীতিমতো ছুটে চলে আসবে সেই ঘাস খাওয়ার জন্য। তো এটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি। আলটিমেট জন্তুগুলো তো বন্য, যতই খাঁচার মধ্যে ঘেরা থাক আর না যাই হোক, আর এই একটা পশুকে নিজে হাতে করে কিছু খাওয়ানো, সে যাই হোক যত সামান্যই হোক না কেন, তো সেটা কিন্তু একটা আলাদা রকম অনুভূতি আমার মনে হয়। মাঠ কটেজের আমরা ভিডিও তুলতে পারিনি বা ছবিও তুলতে পারিনি। অ্যাকচুয়ালি ওখানে একটু ভিড়ও ছিল, আর প্রচুর ছেলে মেয়ে প্রচুর রিলস বানাচ্ছিল, তো আমরা ভিড়ভাড় একটু কম পছন্দ করি। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু জিপসি রাখা আছে। তো জিপসি গুলো কিন্তু আপনার যদি নিজস্ব বা গাড়ি না থাকে, তো ওদের কিন্তু ওদের জিপসি নিয়েই যেতে হবে, এবং আপনি চাইলে বাইরের গাড়িও হায়ার করতে পারেন। তো সেক্ষেত্রে ওই যেমন যেমন চার্জ উঠছে সেই অনুযায়ী আপনাকে পেমেন্ট করতে হবে। তো আর ওদের জিপসি নিলে আপনার সেটা 2800 টাকা জিপসি চার্জ। তবে আমার মনে হয় আমার যেটুকু মনে হয়েছে যে বাইরের ড্রাইভার না নিয়ে, আপনার যদি নিজের গাড়ি থাকে তো নিজের গাড়ি, না হলে ওদের জিপসি নেওয়াটাই ভালো। কারণ পাহাড়ি রাস্তা, স্কিলফুল ড্রাইভার না হলে অঘটন ঘটে যেতে যে কোনো 2 মিনিট সময় লাগবে না। তো সেক্ষেত্রে তো আমাদের রিস্ক না নেওয়াটাই ভালো হবে। রাত্রে যখন আমরা খেতে গেছিলাম, তো দেখুন এখানে বেশ কয়েকটা হরিণ চলে বেড়াচ্ছে, সুন্দর, বেশ ভালো, আলাদা রকম একটা অনুভূতি রাতের অন্ধকারে। এটা রাতের দিকে হলেই বেশি বেরোয়, তো এটা কিন্তু একটা আলাদা রকম অনুভূতি। খেয়ে দিয়ে ফেরার পথে আমরা একটা বুনো, এই খরগোশটা কিন্তু বুনো এসছে খাবারের খোঁজে। তো এটাও দেখাটাও অনেকটাই সৌভাগ্য। অ্যাকচুয়ালি আমরা অনেকগুলো জন্তুই দেখেছি, এক পোষাক হরিণ, বুনো খরগোশটা ওনারা বললো প্রায় আসে, অতএব এটা দেখতে পাওয়াটাও একটা অন্যরকম অনুভূতি অবশ্যই। এখানে যেটা দেখছেন ওল্ড কটেজ থেকে আমরা, আমাদের যেহেতু ওল্ড কটেজে বুক ছিল, তো সেটা কিন্তু সম্পূর্ণ ওল্ড কটেজ মেইন গেটের বাইরে, এবং সামনে যে রাস্তাটা দেখছেন সেখান থেকে, মানে অর্থাৎ এই যে মেইন গেট ধরুন, এটাই যদি আমরা ধরি, এখান থেকে কিন্তু 300 থেকে 400 মিটার দূরে নিউ কটেজ, সেখানে গিয়েই আপনাকে খেতে হবে। তো এই রাস্তাটা কিন্তু এখন দিনের বেলায় হয়তো অতটা কিছু মনে হয় না, কিন্তু রাতের বেলায় এটা কিন্তু অনেকটা, বিশেষ করে জঙ্গল তো দুদিকে, তো আননোন, এবং মোটামুটি 7:30 8টার পর কিন্তু আপনি আর কাউকে পাবেন না। তো তখন আমরা প্রথম দিন যেটা করেছিলাম, গাড়ি নিয়ে যাইনি, কম দূরত্ব বলে হেঁটেই গেছিলাম। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু বেশ সমস্যা হয়েছিল, বিশেষ করে আমার সাথে আমার ওয়াইফ এবং মেয়ে যেহেতু থাকে, তো তাদের সিকিউরিটিগত একটা ফ্যাক্টর থেকেই যায়। প্লাস বন্য জীবজন্তু আসে না নর্মালি, কিন্তু
আসতেও পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি নিজেদের গাড়ি না থাকে তো এই রাস্তাটা কিন্তু ওই অন্ধকারের মধ্যে আহ, পার করা বেশ সমস্যাজনক, বেশ ভীতিকর। তো সেটা বুঝে সুঝে কাজ করবেন যাতে ঘুরতে গিয়ে কোনো বিপদের সম্মুখীন না হতে হয়। না, দেখতেই পাচ্ছেন দূরত্বটা অনেকটা, এবং রাতের অন্ধকারে এই জায়গার পরিস্থিতিটা কিরকম হতে পারে সেটা তো সহজেই অনুমেয়। আহ, এটা আর বলার অপেক্ষা রাখে না। এটা নিউ কটেজের গেট। আমরা আস্তে আস্তে জঙ্গলের দিকে যাচ্ছি। এটা আমাদের হিল টপ যাওয়ার ভিডিও একটা। তো পুরো রাস্তাতেই আমরা দেখব যে পাহাড়ের বাঁকে বাঁকে জঙ্গলের যে অসাধারণ সৌন্দর্য রয়েছে সেটা আমাদের কিভাবে টানে। তার সৌন্দর্যের অ্যাকচুয়ালি জঙ্গল তো জঙ্গলই হয়, তার সৌন্দর্য অনুভবযোগ্য। আমার ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রং করা নেই, অর্থাৎ এডিটিং করা, জাস্ট টুকরো টুকরো ভিডিওগুলো এক জায়গাতে জড়ো করা। তো সেখানে আমার কোনো আদার্স কালার বা আদার্স কোনো যে অ্যানিমেশন বা ইত্যাদি ইত্যাদি থাকে সেগুলো কিন্তু কোনোটাই নেই। অ্যাকচুয়ালি আমি পারিও না। তো আমার মনে হয়েছে আমি আমি নিজে অরিজিনালিটির ভক্ত, অর্থাৎ প্রকৃতির ভক্ত। তো প্রকৃতিটাকে আমি প্রকৃতি হিসাবেই রাখার চেষ্টা করেছি। যদি কারো ভালো লাগে তো আমার ভালো লাগবে, অ্যাকচুয়ালি আমার ভালো লাগা থেকেই ভিডিওটা করা। তো সেটা যদি আরো 10 জনের ভালো লাগে তো আমারও কাজটা মনে হবে না ঠিক আছে, আমার প্রয়াস, আমার চেষ্টা খানিকটা হলেও সার্থক হয়েছে। পথ চলতে চলতে নানা রকমের অভিজ্ঞতা হয়। এই পথে কিন্তু সারা দিন রাতই লোক চলে, অর্থাৎ এলাকার যে লোকজন, আমরা মোটামুটি বেশ গভীর রাত পর্যন্ত লোকজনের চলাফেরা দেখেছি। তো সেই হিসাবে হিংস্র পশু বা যদিও বিভিন্ন জায়গায় হোর্ডিং দেখতেই পাচ্ছেন যে দেওয়া আছে কোথায় কি পাওয়া যেতে পারে, কিন্তু আসার চান্স কম, যেহেতু এটা লোকালয়ের রাস্তাও বটে। তো সেই হিসাবে এবং ওখানকার গাইড বলুন বা গেট ম্যানেজার যারা ছিল তাদের বক্তব্য অনুযায়ী যে দলমাতে বর্তমানে কোনো হাতি নেই, যেটা দলমার মূল আকর্ষণ। দলমাতে কিন্তু কোনো হাতি নেই। অতএব যদি আপনি সেরকম কোনো ইচ্ছা নিয়ে যান তো আমি বলবো যে এখানে মোটামুটি ময়ূর দেখতে পাবেন। তো ময়ূর ছাড়া অন্য কোনো প্রাণী দেখতে পাওয়া সেটা কিন্তু সম্পূর্ণই লাকের ব্যাপার। আর এমনিতেই যারা জঙ্গল ঘোরেন তারা জানেন যে জঙ্গলের ছাড়া প্রাণী দেখতে পাওয়াটা সম্পূর্ণ লাকের ব্যাপার। হ্যাঁ, এখানে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পাখি দেখতে পারবেন, বিভিন্ন প্রজাতির পাখি এবং তাদের ডাক। জঙ্গলের ওই নির্জন পরিবেশে নাম না জানা পাখির যে ডাক, সেটার একটা সাথে প্রকৃতির মিশ্রণের যে নস্টালজিক ফিলিং, সত্যিই কিন্তু সেটা অনুভবের যোগ্য। এবং সেই পরিবেশ কে অনুভব করলে মনে একটা অপার শান্তির উদ্রেক হয়। সেই হিসাবে আমি বলবো যে এটা খারাপ লাগবে না। এবং যদি নিজের গাড়ি নিয়ে যান, নিজে হাতে ড্রাইভ করে এই নির্জন পথ অতিক্রম করা, সের একটা আলাদা অনুভূতি যা হাজারো পয়সা বা অন্য কিছু দিলেও হয়তো পাওয়া যাবে না, অন্তত আমার তাই মনে হয়। এবং সেই অনুমতি নেওয়ার জন্যই নানা সময়ে ছুটি অ্যারেঞ্জ করে বা ছুটির মধ্যে যৎসামান্য কিছু পয়সা অ্যারেঞ্জ করে
বারবার ছুটে যাওয়া, যে জীবনে যদি সাথে কিছু যায় তো এগুলোই যাবে, আদার্স তো পয়সা করি সব কারো কম কারো বেশি থেকেই যায়। তো সেটা বড় কথা নয়, জীবনের এই ধরনের অনুভূতি গুলোও তো সবার আহ সৌভাগ্য হয় না। তো সেই হিসাবে উম, যতটুকু ভগবান ক্ষমতা দিয়েছে সেইটুকুকেই একটু আহ এনজয় বলুন, অনুভব বলুন, যাই বলুন, সেটা করতে পারাটাও একটা সৌভাগ্যের ব্যাপার বলেই আমি মনে করি। সাথে নিজের পরিবার, পাশ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে গ্রামের রাস্তা গ্রামের দিকে যাওয়া যায়। আমরা গেছিলাম বিকালের দিকে। এই ট্যুরটা, এই জার্নিটা, মানে যে ভিডিওটা দেখছেন এটা পুরো রাস্তাটারই ভিডিও। আমি খুব কম, অ্যাকচুয়ালি টোটাল রাস্তাটা 14 কিলোমিটার, আমরা এটা অলমোস্ট 2 ঘন্টাতে কভার করেছিলাম। তো বুঝতেই পারছেন আমরা পুরোটাই ভরপুর এনজয় করতে করতে গেছি। 14 কিলোমিটার রাস্তা 2 ঘন্টা ধরে যাওয়া। এবং আমরা যখন গেছি তখন কিন্তু কেউ ছিল না, কারণ আমরা জঙ্গল ঘোরা মানুষ। বারবার আগের পর্বেও বলেছি যে জঙ্গলের প্রাণী দেখতে গেলে কিন্তু আপনাকে ফার্স্ট মর্নিং অথবা সেকেন্ড আওয়ার যেতে হবে। তো আমরা ফার্স্ট মর্নিংটাকেই প্রেফার করি, তখন ওয়েদারটাও অনেক অনেক প্লিজেন্ট থাকে এবং সদ্য মানে পশুদের ঘরে ফেরার টাইম হয়, অর্থাৎ সেই সময়। এবং এর ফলস্বরূপ আমরা পেয়েও ছিলাম, যার কারণ আমরা মোটামুটি, আপনারা দেখতে পাবেন ভিডিওতে, যে আমরা প্রায় 5-6 বার ময়ূর দেখতে পেরেছি, ময়ূরী মিলিয়ে। তো সেক্ষেত্রে আমাদের পরবর্তীকালে যে টিমটা গেছিল, তো ওরা প্রায় আমাদের 2 ঘন্টা পরে গেছিল। অ্যাকচুয়ালি যদি আপনি জিপসিতে যান বা ভাড়া করা গাড়িতে যান তো আপনাকে কোনোভাবেই তো ওই 14 কিলোমিটার রাস্তা 2 ঘন্টা ধরে ঘোরাবে না। এটা তো একটা সবচেয়ে বড় সত্য কথা, তাই না? তো সেক্ষেত্রে নিজের গাড়ি থাকলে কিন্তু এই অনুভূতিটা আপনারা সহজেই পেতে পারেন। এবং নিজের গাড়ি নিয়ে ঘোরার মজাটাই এখানে। তো আমি সবাইকে বলবো, যদিও সেটা সবার সামর্থ্য নয়, তবে হ্যাঁ, বা নিজের গাড়ি থাক বা না থাক কোনো ব্যাপার না। জঙ্গলের যে চামনেস, জঙ্গলের যে আকর্ষণীয় মোহময় রূপ, বিশেষ করে পাহাড়ি রাস্তার প্রতিটি বাঁকে যে আলাদা সৌন্দর্য, সেটা কিন্তু সহজেই পাওয়া যেতে পারে এবং অনুভব করা যেতে পারে এই ধরনের জার্নির মধ্য দিয়ে। তো সেটা আমরা সবাই সুস্থ সুন্দরভাবে এনজয় করি। আর আরেকটা বলবো যে আমরা সবাই একটু পরিবেশ সচেতন হই, কারণ পরিবেশই আগে। পুরো রাস্তাটায় বেশ খাড়া চড়াই, কাজেই যারা নিজেরা ড্রাইভ করে যাবেন, নিজের গাড়িতে যাবেন, তাদের উদ্দেশ্যে বলা যে খুব যদি কন্ট্রোল না থাকে তাহলে রিস্ক নেবেন না। কারণ দেখতেই পাচ্ছেন ভিডিও, যেহেতু এটা ফ্রন্টের ভিডিও, তো সব জায়গায় সেটা পরিষ্কার নয়। ডান দিকে কিন্তু বেশ খায়, অর্থাৎ যদিও বেশ কিছু জায়গায় এরকম গার্ড রোল দেওয়া আছে, কিন্তু আমার মনে হয় সেটা এনাফ নয়। যদি গাড়ির প্রতি কন্ট্রোল না থাকে তো আমার মনে হয় এই রিস্কটা না নিয়ে ওদের জিপসিতে ঘোরাটাই বেস্ট হবে। হ্যাঁ, যদি নিজে ঘোরা যায় তো তার একটা আলাদা অনুভূতি অবশ্যই আছে। কারণ বারবার বলছি যে আমরা গোটা রাস্তাটা, অর্থাৎ 14 কিলোমিটার রাস্তাটা আমরা কভার করেছিলাম প্রায় 2 ঘন্টা ধরে। দেখুন সামনে এই যে নস্টালজিক ভিউ, যে একটি বন্য ময়ূর আমাদের এখানে স্বাগত করছে তার পরিবার নিয়ে, এবং অনেকটা সময় ধরে সে কিন্তু আমাদেরকে মনোরঞ্জন করলো।
যে কারণে ছুটে আসা বারবার জঙ্গলে, নাই দেখতে পাওয়া যে হিংস্র কোনো বড় জন্তু বা পশু, কিন্তু এই ছোট ছোট পাখিরাও যে মন ভরিয়ে দেয়। ময়ূরের এই নাচ বা তার পরিবার, আমার দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে কিন্তু একটি ময়ূরের সাথে প্রায় 5টা ময়ূরী, 4টে কি 5টা ময়ূরী কিন্তু ছিল। তার মধ্যে একটা দুটো দেখা যাচ্ছে, আর বাকিগুলো সব জঙ্গলে চলে গেছিল। তো এটা কিন্তু একটা বড় পাওনা আমাদের। বাকি যে টিমটা গেছিল, অ্যাকচুয়ালি ফার্স্ট মর্নিং এ আমরা যতক্ষণ ছিলাম, দুটো টিমই ছিলাম আমরা, আমি আমার ফ্যামিলি নিয়ে, এবং আর একটা টিমে তারাও তাদের ফ্যামিলি নিয়ে, প্রায় 7-8 জনের একটা গ্রুপ ছিল, তারা গেছিল। তারা জিপসি ভাড়া করেই গেছিল। তো তারা এই দৃশ্য দেখতে পেয়েছে কিনা জানি না, তবে আমরা কিন্তু বারবার, অন্তত 4বার কি 5বার ময়ূর দেখতে পেয়েছি। এবং তার মধ্যে এই এখন যে সিনটা আমরা দেখছি, এটা কিন্তু সেরা সিন। তো এই ইয়ের কোনো আলাদা হয় না। যাই হোক, বেশ খানিকক্ষণ মনোরঞ্জন করছে আমাদের। এবার আস্তে আস্তে আমরা এগোবো আমাদের পথের দিকে। দেখা যাক। এ প্রসঙ্গে আরেকটু বলবো যে গেট থেকে আমাদের বারবার বলে দিয়েছিল যে একমাত্র হাতি ছাড়া অন্য সব প্রাণী গাড়িকে ভয় পায়, হাতি পায় না। এবং 4-5 কিলোমিটার আসার পর গাড়ির কাঁচ, উইন্ডোর কাঁচ তুলে দিতে বলেছিল। অবশ্যই আমাদের সেফটি পারপাস, যেহেতু এখানে কোনো গাইড থাকে না, তো যে কোনো মুহূর্তে, বেশ কিছু জায়গায় বাঁদর আছে দেখতে পেয়েছিলাম আমরা। তো দেখতে পাচ্ছেন যে সামনে ময়ূরটা কিন্তু বেশ ভয় পেয়েছে এবং ভয় পেয়ে উড়ে চলে গেল। তো এর দ্বারাই বোঝা যায় যে হ্যাঁ, সত্যিই বা প্রাণীরা কিন্তু ভয় পায়। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে গাড়ির কাঁচ, মানে উইন্ডোর কাঁচ তুলে দিতে বলেছিল, কারণ বেশ কিছু জায়গায় বাঁদর আছে, বাঁদর আক্রমণ করতে পারে, কারণ ওরা তো খাবারের লোভে অনেক সময় আক্রমণ করে, সেই অর্থে। তবে আমরা মোটামুটি, এ দেখুন, আর সামনে আর একটা ময়ূরী, সুন্দর বেশ। তো এরকম বেশ পুরো রাস্তাটাই একটা নস্টালজিক ফিলিংস। এবং যতটুকু আমি জানি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এরকম আছে, নর্থের দিকে, যে নিজেরা বেশ কিছু জায়গায় যাওয়া যায়। ঝাড়খণ্ডে দলমাতেই একমাত্র জঙ্গল, যেখানে জঙ্গলের ভিতরে আপনি নিজের গাড়ি নিয়ে ঢুকতে পারেন। তো সেটা যাই হোক, একটা ভালো রকম ফিলিংস। চলুন আমরা আরো এগোই পথে, এবং কতটা ভিডিওতে প্রকাশ হচ্ছে জানি না। তো কিন্তু বাস্তবে কিন্তু এটা, মানে এই জঙ্গলের রূপ অনুভবেরই যোগ্য, যার টানে বারবার ছুটে যায়। এবং আমরা 3 দিন ছিলাম, সামনে আর একটা সরি, এটা ময়ূর। তো এরকম সব জায়গায় যে এরকম পূর্বেরটা নাচের মতো দেখেছি তা নয়, এক পলক দেখেছি, কোথাও আরেকটু বেশি। তো গোটা রাস্তাটাইতেই আমরা বেশ কিছু পেয়েছি, যতক্ষণ না আমাদের সামনে দিয়ে ওই একটা ইয়ে গেছে, কি বলে, একটা ট্রাক গেল। জানি না, ওইটা মনে হয় রেগুলার জিনিসপাতি নিয়ে যাওয়ার ট্রাক। তার আগে পর্যন্ত আমরা বেশি ভালো দেখতে পেয়েছি, এবং ওই ট্রাকটা যাওয়ার পরই আমাদের দেখভালের, মানে দেখতে পাওয়ার ব্যাপারটা কমে যায়, স্বাভাবিক যেটা হয়। তার আগে পর্যন্ত এই উপরের দিকটাই তো একমাত্র বন্য কর্মী ছাড়া সেইভাবে কেউ ওঠে না, কারণ এখানে কোনো লোকালয় নেই। লোকালয় যা আছে, আমি দেখেছি যে রাজ্যেতে দুটো রাস্তা পড়ে, একটা একদম শুরুতেই আর একটা একটু মাঝে গিয়ে, তো ওই দুটোই লোকালয়ে যাওয়ার রাস্তা। তো সেক্ষেত্রে যতক্ষণ না দূরে ময়ূরী বেশ
স্পষ্ট। যাই হোক, আর খরগোশের সাথে সাথে আমরা ময়ূর, আর একটা জায়গা আছে যেটা একটা ওটার লোকাল নেমটা আমরা জানি না, মনে নেই। তো সেখানে কিন্তু আপনি জায়ান্ট স্কুইরেল দেখতে পাবেন প্রচুর পরিমাণে। আর পথে যেতে আমরা একটা জলাশয় টাইপের, যেটাতে পশু পাখিরা জল টল খেতে আসে, তো সেখানে আমরা কিন্তু প্রচুর আনকমন মাছ দেখেছিলাম। অর্থাৎ নর্মালি আমরা যে সমস্ত মাছ দেখি, তবে ছাড়া হতে পারে বা ন্যাচারালি এরকম বেশ কিছু কালো টাইপের মাছ দেখেছিলাম, যদিও আমরা নেমে দেখিনি, কারণ বারবার গেট থেকে বলেই দিয়েছিলেন যে চলাকালীন চেষ্টা করবেন ভেতরে না নামার। তো সেটা আমরা মেনটেন করেছি, কারণ যেহেতু একটা সিকিউরিটিগত ব্যাপার থাকে, আর এখানে কোনো গাইড নেই। যদি কোনো বিপদে পড়েন তো সেক্ষেত্রে পালানোর কোনো পথ নেই, কারণ ডান দিকে যে অংশটা দেখতে পাচ্ছি আমরা কন্টিনিউয়াস, সেটা কিন্তু বেশ খাই, কারণ বুঝতেই পারছেন পাহাড় কেটে কেটে আমরা উপরে উঠছি আস্তে আস্তে, আর এই রাস্তাটাও পাহাড় কেটেই তৈরি করা, কাজেই বিপদ যে কোনো মুহূর্তেই হতে পারে। আমরা খুব ধীরে ধীরে এগিয়েছি, যতটা মুহূর্তকে অনুভব করা যায় নিজের হৃদয় দিয়ে, নিজের অনুভব দিয়ে, জঙ্গল বা প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের ফাইনাল গন্তব্যের দিকে। অনুভব করুন আমাদের সাথে আপনারাও যতটা সম্ভব। জঙ্গলের ভিতর দিয়ে এরকম দীর্ঘ রাস্তা দেখতে পাওয়া একটা অন্যরকম অনুভব। এই ময়ূরটা অনেকটা সময় রাস্তা হাঁটতে, যেটা করা উচিত, যে এরকম যদি পশু দেখতে পান আপনি স্টপ হয়ে যান। সেক্ষেত্রে কি, পশু বা পাখি যাই দেখুন না কেন আপনি অনেকটা সময় দেখতে পাবেন, কারণ গাড়ির ইঞ্জিনের ভাইব্রেশন এবং ওরা তো অনেকটা উঠতে করতে পারে, অনুভব করতে পারে আমাদের থেকে বেশি, তো কাজেই ওরা কিন্তু আগে থেকে পালিয়ে যাবে। সেটা কখনোই করবে না। যদি আপনারা পশু পাখি দেখতে পান তো সেক্ষেত্রে নিজে থেমে যান, এই গাড়িটা বন্ধ করে দিন, কিছুক্ষণ দেখুন, অনুভব করুন, এবং তারপরে আবার চলতে শুরু করুন। আরো একটা পথ চলতে চলতে আমরা একটা জায়গায় বন মুরগি ও মোরগ জোড়া দেখছিলাম, তারা সুন্দর খেলা করছিল। তো সেটা কিন্তু আমরা বেশ অনুভব করেছিলাম। বন মুরগি যেটা সচরাচর এই সাধারণ জিনিসগুলো মনে হতে পারে যে না, এগুলো তো আমরা আকছার দেখি, সহজেই দেখি, কিন্তু দেখুন হ্যাঁ, বন্য থেকেই তো পোষা এসেছে, এটা সত্যি, কিন্তু সেই বন্যটাকে বনের মধ্যে দেখা আলাদা একটা পরিস্থিতি। দূর রাস্তা, এই একটা আলাদা অনুভূতি, এটা অনুভবেরই যোগ্য, এটা ভাষায় প্রকাশ করতে পারা বেশ কঠিন। আমরা বারবার প্রকৃতির কোলে হারিয়ে যাই এই অনুভব নেওয়ার জন্য। আমরা আগেও হারাবো এবং চেষ্টা করব দিন দিন নিজের কাজের ক্ষেত্রে, অর্থাৎ যেটা শখ, সেটাকেও আরেকটু যাতে ঘষে মেজে আরেকটু পরিপক্ক করা যায়, অবশ্যই চেষ্টা করব। তার জন্যে যা যা করণীয় সেটাও আস্তে আস্তে করার চেষ্টা করছি। কিছু নয়, অনেক 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 খামতি আছে, কারণ বারবার আমি বলি যে আমি কোনো প্রফেশনাল ব্যক্তি নই,
আমি ঘুরতে ভালোবাসি। আমি নয়, অ্যাকচুয়ালি আমরা, আমার ফ্যামিলিও তাই আমার সাথে অভ্যস্ত। হ্যাঁ, আমি তাদের একটু কষ্ট দিই, কারণ খানিকটা নিজেরই শখ। মাঝে মাঝে আমার স্ত্রী বলেই ফেলে যে তুমি নিজেরটাই বেশি বোঝো। হয়তো খানিকটা হলেও কথাটা সত্যি, কিন্তু আমার এটাও সত্যি যে আমরা বারবার জঙ্গলের টানেই হারিয়ে যাই। তো এবং নিজেরই প্ল্যানিং থাকে সবটা। এই ইন্টারনেট, গুগল, ইউটিউব, ফেসবুক, ফেসবুকে বিভিন্ন গ্রুপ যেগুলো থেকে প্রচুর তথ্য পাওয়া যায়, সেগুলোর সহায়তায় প্ল্যানিং তৈরি করা। এখানে এই জায়গাটার কথাই বলছিলাম, এই জায়গাতে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে এবং এখানে কিন্তু প্রচুর জায়ান্ট স্কুইরেল বা বড়, যে আমরা নর্মাল যে কাঠবিড়ালি দেখি সেগুলো নয়, তার থেকে অনেক সাইজে বড় কাঠবিড়ালি দেখা যায়। দূর থেকে কিছু ভিডিও আমরা ক্যাপচার করার চেষ্টা করেছি, একটু মাইনিউটলি দেখবেন যে যাতে ওই দেখা যায়। তো এটা কিন্তু সচরাচর আমরা আশপাশে দেখি না। নর্মাল যে কাঠবিড়ালিগুলো আমরা দেখি, এগুলোর সাইজ তার থেকে অনেকটা বড় এবং এখানে কিন্তু বেশ কয়েকটা ওয়াচ টাওয়ার আছে। একটা বাঁশের, দেখতেই পাচ্ছেন সামনে ভিডিওতে দেখা যাচ্ছে, এবং ওপাশেও দুটো তিনটে ওয়াচ টাওয়ার আছে। একটা ভিউ পয়েন্ট আছে, যদিও ভিউ পয়েন্টটা ক্লিয়ার নয়, অর্থাৎ ভিউজ ক্লিয়ার নয়, তবুও ঠিক আছে। ওয়েল ব্যবস্থাপনা ঝাড়খণ্ড সরকারের, এবং দেখলাম বেশ সুন্দর মেনটেন করে এরা বেশ কিছু ক্ষেত্রে। জঙ্গল জঙ্গলের মতোই থাকবে, কিন্তু তার মাঝখানেও যে যারা টুরিস্ট আসছে তাদের জন্য যতটুকু ম্যাক্সিমাম পরিষেবা দেওয়া যায়, তো তা কিন্তু ঝাড়খণ্ড গভর্নমেন্ট করছেন। তো এবং আমার মনে হয়েছে যে আমি বেশ কিছু রাজ্য ঘুরেছি, এবং তার মধ্যে আমার মনে হয়েছে যে সবচেয়ে বেশি ট্যুরিস্টদের সম্পর্ক নিয়ে সচেতন, আমি যতগুলো রাজ্য ঘুরেছি তার মধ্যে আমার মনে হয়েছে যে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট অনেক বেশি সচেতন, এবং তারা তাদের প্রত্যেকটি ট্যুরিস্ট স্পট এত সুন্দর সাজিয়ে গুছিয়ে, এবং অন্ধ্রপ্রদেশ সরকার, তেলেঙ্গানা সরকার, তারা কিন্তু প্রত্যেকেই তাদের প্রত্যেকটি টুরিস্ট স্পট সুন্দর সুন্দর করে গুছিয়ে রেখেছেন। আমি হায়দ্রাবাদে যখন যাই তখন চারমিনারে গেছিলাম। তো আমি ভাবতেই পারিনি চারমিনারটা অলমোস্ট আমাদের ধরুন ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো জায়গা, অতটা বিজি এরিয়া, সেখানে যে আপনি ফ্রি পার্কিং পেতে পারেন এটা আমার কোনো ধারণাই ছিল না। তো তেলেঙ্গানা গভর্নমেন্ট কিন্তু সেটা করেছে। তো এই যে ব্যবস্থাগুলো, যে যারা টুরিস্ট আসছেন দূর দূরান্ত থেকে, তাদের জন্য যৎসামান্য, এগুলো হয়তো বিষয় এমন কিছুই নয়। আপনি হয়তো একটা গাড়ি চার্জ দেবেন, সেটাও তো একটা অ্যামাউন্ট, আপনার সেটাও বাজেটের মধ্যেই আসে। তো এই ধরনের বিভিন্ন যে গভর্নমেন্টের আন্ডারে বিভিন্ন টুরিস্ট স্পট গুলো রয়েছে, সেগুলো নিয়ে আমার মনে হয় আর একটু সচেতন হওয়া উচিত। বিশেষ করে আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তো সেক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গলেরও বেশ কিছু জায়গা ঘুরেছি। তো সেক্ষেত্রে আমার কিন্তু একদমই ভালো লাগেনি, কারণ ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম টুরিস্ট স্পট গুলোই কি বলবো, এক কথায় তোলাবাজ। খুব কদর্য ভাষায় যদি বলতে হয় তাহলে তোলাবাজদের আড্ডা। যেমন আমার একটা খুব নোংরা, খুব দুঃখজনক একটা অভিজ্ঞতা হয়েছিল, সেটা মুর্শিদাবাদে গিয়ে আমরা এত বাজে ব্যবহার পেয়েছি। কি হোটেল, আমরা টপ ক্লাস হোটেল রিভিউ দেখে হোটেল বুক করেছিলাম, তো তারপরেও সেখানে গিয়ে যে ধরনের ব্যবহার পেয়েছিলাম সেটা খুবই বাজে। তো এই ধরনের ব্যবহার, এই ধরনের ব্যবস্থাগুলো আমার মনে হয় গভর্নমেন্টের একটা সচেতনতা আরেকটু নেওয়া উচিত। যেমন আমরা ডুয়ার্স বেড়াতে গিয়ে রোহিণী ক্যাম্পে ছিলাম, তো সেক্ষেত্রে আমরা শীতে বেড়াতে গেছি, দেখছি সেখানে কোনো নেই, সেখানে কোনো গিজার নেই। আমরা রোহিণী ক্যাম্পে ছিলাম একদম, ওটা হচ্ছে রামসাইতে। তো ভাবুন, ডিসেম্বরের মাসে আপনি উইদাউট
গিজার, আপনি একটা সরকারি কটেজে থাকছেন, এবং সবচেয়ে বড় কথা কি, সরকারের থেকে কোনো রকম তার ডিরেকশন নেই যে সত্যি ভাই আমাদের গিজারের কোনো ব্যবস্থা নেই। অথচ এখানে এই দলমাটা এই প্রসঙ্গে এই কারণেই বলা, কারণ এখানে যদি আপনি যখন দলমার অনলাইন বুকিং করবেন, সেখানে দেখবেন আপনি পরিষ্কার গভর্নমেন্ট তার গভর্নমেন্ট সাইটে পরিষ্কার ভাবে দিয়া দিয়ে রেখেছে যে আপনি আপনাদের এখানে এলে, অর্থাৎ দলমাতে এলে কি ফ্যাসিলিটিস পাবেন আর কি পাবেন না, এবং আপনাকে কোন কোন নিয়ম পালন করতে হবে তার একটা স্পষ্ট গাইডলাইন, যেটা আমার খুব ভালো লেগেছে। আর ধরুন ওই আমার আরো মনে হয়েছে, যদিও রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বেশ কিছু আম, কি বলবো আম, মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেগুলো রয়েছে আমাদের, পার্ক টার্ক গুলো, ন্যাশনাল পার্ক, উইল পার্ক গুলো, সেগুলোর এন্ট্রি ফি ফ্রি করে দিয়েছে। তবুও আমি বলবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মেনটেনেন্স আরো বেশি উন্নত করা দরকার, যেটা আমার অন্তত মনে হয়েছে। এবং ওই যে বললাম রামসাইতে সরকারি কটেজের কথা, তার ভাড়া 2000 টাকা, অথচ প্রথমেই দেখলেন যে এত সুন্দর সাজানো গোছানো একটা কটেজ, তার ভাড়া মাত্র 1000 টাকা। এবং এপ্রিল মাসে আমরা গেছি, তো সেখানে কিন্তু আম, আপনার আম, কোন গরম আছে, গরম নেই বলবো না, কিন্তু সেটা এক্সিড নয়, অর্থাৎ আপনি সহ্য করতে পারেন। তার খানিকটা হয়তো কারণ হচ্ছে, আমরা যেদিন গেছিলাম তার 1-2 দিন আগে বৃষ্টি হয়েছিল, এবং আমরা দিনের দিনেও বৃষ্টি পেয়েছিলাম, তো ফলত সেটা খানিকটা কমফোর্টেবল হয়ে গেছে এবং আমাদের ক্ষেত্রে লাকি হয়েছে। কিন্তু তবুও আমি বলবো যে ঝাড়খণ্ড গভর্নমেন্ট তার টুরিস্ট স্পট নিয়ে কিন্তু রীতিমতো ভাবে, এবং ওয়েল মেনটেন্ড, যেখানে আমার মনে হয়েছে যে আমাদের রাজ্যের সরকার অনেকটা বেশি উদাসীন। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো টুরিস্ট স্পট আছে, তাতে আমরা তুলনামূলক বিচারে ফ্যাসিলিটিস অনেক 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 কম পাই। এই ব্যাপারে আমাদের একটু দৃষ্টি দেওয়া দরকার। হ্যাঁ, বিতর্কিত বিষয় নয়, জাস্ট আমার মনে হলো তাই বললাম, আর কোনো সরকার বা কারো নিন্দা করা বা এরকম কোনো উদ্দেশ্য আমার নেই। এই অংশটাই একদম শেষ পর্যায়ে, অর্থাৎ এই জার্নির একদম শেষ পর্যায়ে যখন আপনি হিল টপে পৌঁছাচ্ছেন, বারবার আমি এই কথাটাই বলছি কেন, কারণ এই জায়গাটায় দেখুন ভিডিওটা অনেকটা খাড়া, এবং এটা রীতিমতো বোঝা যাচ্ছে। আমার ফ্রন্টে মোবাইলে বসানো, যার জন্য ভাইব্রেশনটা বেশি হচ্ছে ভিডিওতে, কিন্তু তবুও এই জায়গার মানে চড়াইটা কিন্তু বেশ স্টিপ, বেশ খাড়া। তো সেই হিসাবে যদি খুব দক্ষ ড্রাইভার না হন, যদিও এখানে ল্যান্ড অনেকটা আছে, এখানে পাশে খাই নেই, কিন্তু এর পরের যে স্টিপটা, এর পরের যে ফেজটা, অর্থাৎ যেটা আপনি একদম টপে যাওয়ার জন্য ইউজ করবেন, সেখানে কিন্তু এর থেকেও বেশি, প্রায় ডবলই বলা যায়। এবং বেশ ভয়ঙ্কর, মানে আমিও রীতিমতো ভয় পেয়েছিলাম যে আদৌ পারবো কিনা। তারপর দেখলাম যে গাড়ি অনায়াসে উঠে গেল, কারণ অসুবিধা হয়নি। এবং নামার সময়টা আরো বেশি ভয়ঙ্কর, কারণ ওঠার সময়টাও ভয়ঙ্কর, নামার সময়টাও ভয়ঙ্কর। এই ওঠার সময় এই কারণে ভয়ঙ্কর, কারণ আপনি ওই চড়াইটা উঠেই দেখতে পাবেন যে সামনে আর কোনো ল্যান্ড নেই। বিশেষ করে একসাথে যদি 3-4টে গাড়ি উঠে যায়, যদিও সেখানে এখানে হয়তো সিজনে হয়, কিন্তু অফ সিজনে আমরা পাইনি, কিন্তু সেখানে গিয়ে আপনি কিন্তু গাড়ি আর পার্ক করার সেরকম কোনো প্লেস পাচ্ছেন না। তো সেক্ষেত্রে খুব যদি গাড়ির প্রতি কন্ট্রোল না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু সমূহ বিপদ হওয়ার সম্ভাবনা, এই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। এই যে এই স্ট্রিপটার কথাই আমি বলছিলাম, তো এটা কিন্তু বেশ খারাপ, বেশ খারাপ, এবং আম, রীতিমতো ভয়ঙ্কর। এবং দেখুন সামনে গিয়েই আমার গাড়ি পুরো থেমে যাচ্ছে, কাজেই দুটো গাড়িতেই এই অবস্থা। এবার সেখানে যদি 4-5টা গাড়ি হয়, তাহলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারে। এরপরে আমরা চলে আসব যে
হিলটপের ভিউর ওপর। হিলটপের ভিউর সৌন্দর্যটা খুব সুন্দর। শেষ করার আগে বলি যে বারবার বলছিলাম ওল্ড কটেজ কেন বুক করবেন না। তার মেন কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে যে ওল্ড কটেজটা মেন ক্যাম্পাসের বাইরে, অর্থাৎ মেন গেটের বাইরে। আপনি যদি ফ্যামিলি নিয়ে যান সেক্ষেত্রে সিকিউরিটিগত বিশাল সমস্যা হতে পারে। দ্বিতীয় কথা, প্রত্যেকটা ঘর এর সিকিউরিটি মাত্র সিটকিনির ওপর ডিপেন্ডেন্ট। এমনি ঘরগত কোনো সমস্যা নেই, অ্যামাউন্ট হিসেবে ঘর ঠিক আছে, কিন্তু আপনার সিকিউরিটিগত প্রচুর সমস্যা আছে। প্রথম কথা, ওল্ড কটেজে কোনো লোক থাকে না, কারণ ওদের সিকিউরিটি পার্সনরা সব মেইন কটেজে মানে অর্থাৎ নিউ কটেজে থাকে। সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলি নিয়ে গিয়ে সম্পূর্ণ একা পড়ে যাবেন, এবং সেটা মূল কটেজের বাইরে। এবং ওল্ড কটেজ একদম মেনটেন হয় না। যেটা আমরা ফেস করেছি সিটকিনি, তা কোনো রকম, অর্থাৎ রাত্রে যদি কোনো রকম সে পশুর হামলা হোক বা কারো সাধারণ এলাকার জনগণ, সেটা সাধারণত চান্স কম, কিন্তু তবুও আপনি ফালতু কেন একটা জায়গায় ঘুরতে গেছেন এই অর্থে রিস্ক কেন নেবেন। সেক্ষেত্রে আমি বারবার রিকমেন্ড করব যে আপনারা কোনোভাবেই ওল্ড কটেজ কিন্তু বুক করবেন না, কোনোভাবেই না। প্রয়োজনে যাবেন না তাও ঠিক আছে, কিন্তু ওল্ড কটেজ বুক করবেন না। ধন্যবাদ ধৈর্য ধরে সাথে থাকার জন্য। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং পাশে থাকবেন। আবারও একবার ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।